আসসালামু আলাইকুম দর্শক, মা টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলো। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রাকৃতিক সম্পদ, জলাভূমি এবং জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে উদ্যোগ নিয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। আরও বেশি বনায়ন সৃষ্টির তাগিদ। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনে আবারও জয়ী বিজেপি। টানা তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ এবং শেষ ধাপে 7টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়তপুরে যমুনা নদীর তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন প্রায় 1.5 কিলোমিটার এলাকা, হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। পরিবেশ রক্ষা প্রতিটি মানুষেরই দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ, জলাভূমি এবং জীববৈচিত্র্য রক্ষা করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ মেলা এবং বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবনকে আরও সুরক্ষিত করার পাশাপাশি দেশের বনজ সম্পদ বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তিনি বলেন, সামাজিক বনায়নে 70% লভ্যাংশ দেওয়া শুরু করে আওয়ামী লীগ। কার্বন নিঃসরণ কমাতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি তরুণদের বনায়নে উদ্বুদ্ধ করতে ওয়ার্ল্ড লাভ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে, সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনে 543টি আসনের চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গত দুবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি 240টি আসন পেয়েছে। তবে সরকার গড়তে হলে বিজেপিকে শরিকদের উপর নির্ভর করতে হবে। আর কংগ্রেস পেয়েছে 99 আসন। ফল ঘোষণার পর দিল্লির বিজেপি কার্যালয়ে দেয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, এই জয় বিশ্বের বৃহত্তম জয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনে 543টি আসনের সবগুলোর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী 543টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে 99টি আসন। ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 286টি। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা হয়েছে 202টি। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারলেও এনডিএ জোটের জয় উদযাপনে দিল্লিতে বিজেপি কার্যালয়ে পৌঁছে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, আজকের জয় বিশ্বের বৃহত্তম জয়। তেলেঙ্গানা में हमारी संख्या दोगुना हो गई है। आंध्र प्रदेश में चंद्रबाबू नायडू जी के नेतृत्व में एनडीए ने शानदार प्रदर्शन किया है। बिहार में नीतीश बाबू के नेतृत्व में भी एनडीए ने शानदार प्रदर्शन किया है। তিনি বলেন, দেশের মানুষ বিজেপি ও এনডিএর প্রতি পূর্ণ আস্থা রেখেছে। তিনি একে ভারতীয়দের বিজয় বলেও অভিহিত করেন। बीजेपी ने केरला में भी सीट जीती है। हमारे केरल के कार्यकर्ताओं ने बहुत बलिदान दिए हैं। कई पीढ़ियों से वो संघर्ष भी करते रहे, जन सामान्य की सेवा भी करते रहे, और पीढ़ियों से, मैं सालों से नहीं कह रहा हूं, पीढ़ियों से जिस क्षण का इंतजार किया, वो आज सफलता को चूमने लगी है।
মোদি বলেন 1962 সালের পর এবারই প্রথম কোন সরকার 2 মেয়াদে দায়িত্ব পালনের পর তৃতীয় মেয়াদে ফিরেছে। এই ফলাফল তার জন্য সম্মানজনক ও আনন্দদায়ক বলেও অভিহিত করেন তিনি। इस चुनाव के, इस जनादेश के कई पहलू हैं। 1962 के बाद पहली बार कोई सरकार अपने 2 कार्यकाल पूरे करने के बाद तीसरी बार वापस आई है। এর আগে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 303 আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ 352 আসন পায়। এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল 52টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল 94 আসন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ এবং শেষ ধাপে দেশের 7টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আজকের ভোটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত 20টি উপজেলায় আগামী 9 জুন ভোট গ্রহণ করা হবে। চতুর্থ ধাপে 7টি উপজেলায় 1 জন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান এবং 1 জন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে মোট 721 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৬৭,৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। দর্শক, ভোলা মনপুরা থেকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, মনপুরা উপজেলা ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। নাদিয়া, চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোলা 2টি উপজেলায় নির্বাচন কিন্তু আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটি হলো ভোলা মনপুরা উপজেলা, আরেকটি হলো ভোলা চরপেশন উপজেলা। আমি কিন্তু আছি এখন মনপুরা উপজেলা। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, মনপুরা উপজেলাটি হলো ভোলার উপকূলীয় জেলা। ভোলার ঠিক নদীর মধ্যখানে একটি দ্বীপ যার নাম হলো মনপুরা। এখানে কিন্তু প্রবেশের একমাত্র পথ হলো নদী, একবারই লঞ্চ যোগাযোগে আসা যায়। এরপর এখান থেকে বের হওয়াটা কিন্তু অনেকটাই ছোটখাটো করা যায়, অনেকটা রিস্কি হয়। তো সেই উপজেলাতে কিন্তু আমি এখন আছি। এখানে আজ সকাল থেকে আমি সকল কেন্দ্রগুলোতে ঘুরে যেমনটা দেখেছি, এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে দেখা গিয়েছে। যদিও কিছুদিন আগে আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালের একটি তাণ্ডব চলেছিল, তাণ্ডব কিন্তু মনপুরা উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। তারপর আজ এই ঘূর্ণিঝড় রিয়েলের পরে যে এখানে যে উপজেলা পরিষদের যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, মানুষের মনে কিন্তু সেই ঘূর্ণিঝড় রিমালের যে একটি তাণ্ডবের তেমন কোনো চিত্র তারা দেখতে পায়নি। তারা কিন্তু সকাল থেকেই ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা যাতে নির্বাচিত করতে পারে সেজন্য কিন্তু তারা প্রত্যেকটি কেন্দ্রে উষ্ণ করা ভিড় দেখা গেছে। আমি এখানকার সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই প্রথম দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়াতেই কিন্তু মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন বলেই কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রগুলিতে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই মনপুরা উপজেলাটিতে মাত্র 5টি ইউনিয়ন নিয়ে কিন্তু একটি উপজেলা। এখানে নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সহ কিন্তু এখানে 62,984 জন ভোটার রয়েছে। এছাড়া যে ভোলার চরপেশন উপজেলাটি রয়েছে সেখানে 3,97,951 জন নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সহ ভোটার রয়েছে। এখানে যে 2টি উপজেলায় 155টি কেন্দ্রের ভিতরে 117টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ধরা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমি দেখতে পাইনি। তো আমার সাথে এখানে কিছু ভোটার আছে, আমি জানতে চাইবো যে আপনারা সকাল থেকে ভোট দিয়েছেন, কিরকম ভোটের পরিবেশ দেখছেন? ইনশাআল্লাহ সকাল থেকে 8টা থেকে ভোটের পরিস্থিতি অনেক ভালো, সুস্থ ভোটার ভোট হচ্ছে, কোনো হয়েছে হচ্ছে না, সবাই ভালো মনে হচ্ছে নিজের মতন যাচ্ছে। এই যে দলীয় প্রতীক ছাড়া আপনারা ভোট দিচ্ছেন, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। আসলে যেমনটা
যেমনটা বলছেন আপনি দেখলেন যে মানুষ কিন্তু এখানে যখনই কোনো প্রার্থী, আমি প্রার্থীদের সাথে কিন্তু কথা বলেছি, প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু এখন পর্যন্ত ভোটের পরিবেশ দেখে কিন্তু প্রার্থীরা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। প্রশাসন এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। প্রশাসন বলছেন একটি সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছেন, যার জন্য এই দুটি উপজেলাকে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে র্যাব, কোস্টগার্ড, বিজেপি সহ কিন্তু এখানে মাঠে কাজ করতে, একটি সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ ভোট দেওয়ার জন্য কিন্তু মাঠে প্রশাসন কাজ করছেন। তো এই ছিল মনপুরা থেকে উপজেলার নির্বাচন নিয়ে আমার সর্বশেষ খবর। নাদিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলার মনপুরা উপজেলা থেকে ভোটের সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করবেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। কাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেট পেশ করবেন। এটা হবে অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। চলতি অর্থ বছরে বাজেট হবে দেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 6 মেয়াদে 25তম বাজেট। সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুরে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে 2 অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকা, 6 গ্রামের বসতবাড়ি এবং ফসলি জমি। হুমকির মুখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের জালালপুর ও হাটপাচিল গ্রামের নদীর তীরবর্তী এলাকায় দেখা মেলে এমন ভাঙনের দৃশ্য। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যমুনা নদীর পানি বাড়ার পাশাপাশি তীব্র স্রোতের সাথে তাল্লা দিয়ে শুরু হয়েছে ভাঙন। এতে যমুনা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। খালি হুনি দেখে এত দেহের বাড়ির কাম করতেছে না, মনে করে ভাঙনে সব হারানো অসহায় মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ঘরবাড়ি আর ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমাদের ভাত বান্ধা দিবা, আমরা খুশি হবো। আমাদের এই 2 খান ছালা দিয়ে দিয়ে হইরা যায়, আমাদের ওটাতে আরো বেশি করে ভাঙবে। শুধু যাইতে 3 হাজার বাড়ি ডেকে গেছে, ঘর সহ। হ্যাঁ, এগুলো সাথে দিয়ে এটা চোখ নাই। কোনে তো আমরা দাঁড়াবো, আমার ঠিকানা নাই। কালি হেও বাড়ি ঘর ভাঙতে দিতেছে, কালি এখন আমরা কি করবো? আমরা কি করে খাবো এখন? জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। বর্ষা মৌসুম শেষ হলে আগামী 25 সালের জুন মাসের মধ্যে ডান পাশে তীর রক্ষা প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ড্রেজিং এর মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে, সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রকল্পের মেয়াদ আরো 1 বছর বৃদ্ধি হবে। এই 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। 6 বছর আগে সিরাজগঞ্জের যমুনা নদীর ডান তীর রক্ষায় এনায়েতপুর থেকে শাহজাদপুরের কৈজুরি পর্যন্ত নদী ভাঙন রোধে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। SM হামিম, মাই টিভি। দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। স্বল্প দূরত্বে চলাচলের জনপ্রিয় এই ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে এখন ডেমো ট্রেন চালুর কোনো সিদ্ধান্ত না থাকলেও অল্প সময় এসব ট্রেন নষ্টের কারণ খুঁজতে কাজ করছে সংশ্লিষ্টরা। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2013 সালে প্রায় 650 কোটি টাকা ব্যয়ে ডেমো ট্রেনের 20টি সেট আমদানি করে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুর থেকে বিভিন্ন রুটে চলাচলের জন্য দেয়া হয় 2টি ডেমো ট্রেন। তবে 4 বছরের মাথায় বিভিন্ন সমস্যা দেখা দিলে এক পর্যায়ে ডেমো ট্রেন দুটি বন্ধ হয়ে যায়। 2022 সালের 9 অক্টোবর তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ডেমো ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই দিন নতুনভাবে পার্বতীপুর লালমনিরহাট রুটে আবারও বাণিজ্যিক যাত্রা শুরু হয় এই ট্রেনের। কিন্তু কয়েক মাস পর আবারও মুখ থুবড়ে পড়ে ট্রেনটি। এতে বাণিজ্যিক যাত্রা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। ডেমো ট্রেনটি বন্ধ হয়ে আছে। ডেমো ট্রেনের কারণে আমরা অনেক সুবিধা পাইতাম, আমরা স্বল্প দূরত্বগুলো খুব সহজেই যেতে পারতাম।
এখন এটা বন্ধ আসলে মানে আমাদের জন্য খুব কষ্টকর। এই যে বিভিন্ন ধরনের বাস, টেম্পু, অটোতে যাতায়াত করার ফলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। দ্রুত সময়ের মধ্যে পার্বতীপুর থেকে বিভিন্ন রুটের চলাচলকারী ডেমো ট্রেন দুটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ট্রেনটি চালু করলে আমাদের অঞ্চলে অনেক লোকজন উপকৃত হবে। খুব দ্রুত ডেমো ট্রেনটি চালু করা হোক, অতি সত্বর ডেমো ট্রেনটি চালু করা হোক, পার্বতীপুরবাসী এটার দাবি এবং জোর দাবি। ডেমো ট্রেন চালুর বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত না থাকলেও সরকারি অর্থ অপচয়ের মাধ্যমে এসব ট্রেন ক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনেক টাকা লাগে, যেটা মানে এত টাকা খরচ করা ঠিক হবে কিনা এটা প্রশাসন ভাবছে। এখনো চালুর ব্যাপারে মাননীয় মন্ত্রী এরকম কোন সিদ্ধান্ত দেয়নি। 300 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন 3 বগি বিশিষ্ট এসব ট্রেন বন্ধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মাত্র 4 লাখ টাকার 8টি দেশি জাতের গরু দিয়ে শুরু করেছিলেন খামার। আব্দুর রাজ্জাক সরকারের সেই গরুর খামারে এখন বিক্রি উপযুক্ত 10টি গরু। 12 বছরে ব্যবসার পরিধি বেড়েছে 3 গুণ। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুত করেছেন খামারের গরু। সাদুল্লাপুর প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে জুবাইর রহমানের রিপোর্ট। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামে 1.5 বিঘা জমির উপরে গড়ে উঠেছে আব্দুর রাজ্জাকের খামার। রয়েছে দুগ্ধজাত বিদেশি জাতের গাভী সহ মোটা তাজা করা দেশি জাতের গরুও। কুরবানির ঈদ উপলক্ষে তৈরি করেছেন দেশি জাতের 10টি গরু। জেলার বিভিন্ন স্থান থেকে ভালো মানের সার বাছুর কিনে প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণের মাধ্যমে বিক্রয় উপযোগী করা হয় এই খামারে। গরুর খাদ্য চাহিদা মেটানোর জন্য নিজেই জমিতে উৎপাদন করেছেন বিভিন্ন জাতের বিদেশি ঘাস। 8টি গরু কিনছিলাম 4 লক্ষ টাকা দিয়ে, বর্তমানে এখন গরু হয়েছে আমার 20টা। কোরবানির উপযুক্ত প্রস্তুত করা হয়েছে 10টা। খাবার করে আমি লাভবান। দেশি জাতের গরু ক্রয় করে মোটাতাজাকরণের মাধ্যমে ভালো মুনাফা করায় এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন। আমারও ইচ্ছা জেগেছে যে আমিও এই ধরনের একটি খামার তৈরি করব। পড়াশোনার ফাঁকে এই গরু খামারে গরু দেখাশোনা করি, ভবিষ্যতে নিয়ে আসে এই খামারের মতো আমাকেও দেওয়ার চিন্তা ভাবনা আছে। খামার ব্যবস্থাপনার প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। কোরবানি উপলক্ষে আমাদের সাদুল্লাপুরে 2115 জন খামারের প্রস্তুতকৃত গবাদি পশুর সংখ্যা 20,714। এই বছর সম্ভাব্য নিরূপিত চাহিদা 17,100। চাহিদা পূরণ হয়েও উদ্বৃত্ত থাকার কথা 3,614। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য দেশি জাতের ষাঁড় গরু বিক্রি করে লাভের আশা করছেন এই খামারি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, মাই টিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরো একবার। প্রাকৃতিক সম্পদ, জলাভূমি এবং জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে উদ্যোগ নিয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। আরও বেশি বনায়ন সৃষ্টির তাগিদ। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনে আবারও জয়ী বিজেপি। টানা তৃতীয়বারের মতো দিল্লি মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ এবং শেষ ধাপে 7টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়তপুরে যমুনা নদীর তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন প্রায় 1.5 কিলোমিটার এলাকা। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা এবং facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।